কর্কশ গলায় বলল, নুসরাত মাঝে যা। নুসরাত যাবে না বলে মাথা এলিয়ে শুয়ে পড়ল। ঘুমের ভান ধরে পড়ে রইল মাঝে না বসার জন্য। আরশ নাক ফুলিয়ে গিয়ে বসল নুসরাতের কাছে। মম চুপচাপ এসে বসল। এখন কথা বলা যাবে না, পরিবেশ বেশ গরম হয়ে আছে। ইরহাম ড্রাইভারের পাশের সিটে উঠে বসল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি চালান আঙ্কেল। ওরা অনেকটা চলে গিয়েছে এতক্ষণে। আরশ নুসরাতের পায়ের উপর নিজের এক পা তুলে রাখল। নুসরাত ভ্রু কুঞ্চন করল, তবুও নড়ল না। আরশ নুসরাতের মতিগতি বুঝে অধর বাঁকা করে অদ্ভুতভাবে হাসল। গলার কাছে নিয়ে গরম শ্বাস ফেলল। নুসরাতকে নড়তে না দেখে ফিসফিস করে বলল, দেখি কতক্ষণ আমার পায়ের ভর নিজের উপর নিতে পারিস। আজ দেখব মিসেস সৈয়দ আরশ হেলালের কত ধৈর্য শক্তি। নুসরাত তবুও নড়ল না, সিটে গা এলিয়ে শুয়ে থাকল। বলতে ইচ্ছে হলো বারবার নিজের পুরো নাম বলে, আমাকে কি আপনার নাম মুখস্থ করাতে চাচ্ছেন? কিন্তু এখন কথা বলা যাবে না। স্বার্থে খাতিরে দু একটা কথা কোরবানি দেওয়া মঞ্জুর। ইশরাত কিছুক্ষণ পিছে বসার পর হাফসাফ করতে লাগল। জাইন ইসরাতের এমন অদ্ভুত আচরণের মানে খুঁজে পেল না। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইশরাত ঠোঁট কামড়ে বলল, কিছু না। জাইন ইসরাতের মুখ দু হাত দিয়ে চেপে ধরল হাতের তালুর মধ্যে। গম্ভীর গলায় বলল, আমাকে বলো, আমি দেখি কিছু করতে পারি কি না। ইশরাত টেনে শ্বাস নিয়ে বলল, শ্বাস আটকে যাচ্ছে। জাইন কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। ইসরাতের দিকে চোখ বাঁকা করে তাকিয়ে বলল, দাঁড়াও, শ্বাস আটকে যাওয়া ঠিক করে দিচ্ছি। ইশরাত রিনরিনে মেয়েলি গলায় বলল, কিভাবে? জাইন হাসল, ঠোঁটে তার শয়তানি হাসি। ইসরাতের ঠোঁটের দিকে দৃষ্টি রেখে হাত বাড়িয়ে ইসরাতের মাথা চেপে ধরল। নিজের ঠোঁট ইসরাতের ঠোঁটের সন্নিকটে নিয়ে বলল, এভাবে। ইরহাম গান বাজাল। তার কাছে কিরকম লাগছে, টুর টুর ফিল আসছে। হাই ভলিউমে গান বেজে উঠল। যে সে গান বাজাল না ইরহাম। লজ্জা শর্মের মাথা খেয়ে আনহলি গান বাজাল। গানের লিরিক্স শুরু হল, মামি ডোন্ট নো ড্যাড ইজ গেটিং হট। জাইন ফিসফিস কণ্ঠে হেসে উঠল। ইসরাতের ঠোঁটে নিজের আধিপত্য বিছাতে বিছাতে বলল, একদম ঠিক টাইমে ঠিক গান বাজিয়েছে। এজন্য একটা ট্রিট পাও না। লজ্জায় ইসরাতের গাল লাল হয়ে গেল। জাইন ঠোঁট চেপে ধরল ইসরাতের। ইসরাতের শোনার মতো করে বলল, এবার শ্বাস আটকা বন্ধ হয়েছে, ক্লিয়ার হয়েছে শ্বাস চলাচল। ইশরাত মিনমিন করে বলল, জি। জাইন ঠোঁট কামড়ে হেসে উঠল, আর যদি এমন হয় আমাকে বলবে, আমি বিনা কোনো অ্যামাউন্টে তোমার শ্বাস চলাচল ঠিক করে দিব। গট ইট। ইশরাত কথা বলল না। জাইন ফিসফিস করে বলল, তুমি কি বুঝনি? আমি কি আবার বুঝিয়ে দিব? ইশরাত থতমত খেল, আতঙ্কিত গলায় ধরফর করে বলল, জি না, আমি বুঝেছি। জাইন ইসরাতের কানের কাছে মুখ নিয়ে বলল, ডেট স মাই ওমেন। একবার বললেই সব বুঝে যায়। ইশরাত কিছুটা ঝাঝালো গলায় কিন্তু ধীরে বলল, জাইনের শোনার মতো করে, ফিসফিস করে কথা বলা ছাড়া আপনি কি কথা বলতে পারেন না? এভাবে শুধু ঘায়ের সাথে লেগে বসে থাকেন কেন? সরে বসতে পারেন না? জাইন রাশভারী গলায় বলল, অধিকার আমার, বউ আমার, প্রপার্টি আমার, সব আমার। আমি কেন সরে বসব? প্রয়োজন হলে বউয়ের কোলে চড়ে বসে থাকব, তবুও সরে বসব না। ইশরাত বিরক্ত হয়ে জাইনকে ঠেলে দিল। জাইন ঠেলে দেওয়ার পরও আরও কাছে এসে বসল। ঠোঁট এলিয়ে হেসে চটাস করে ইসরাতের গালে চুমু খেয়ে নিল। নুসরাত অনেকক্ষণ সহ্য করল এই অশ্লীল মার্কা গান। যখন দেখল কেউ অফ করতে বলছে না, তখন নুসরাত ইরহামকে বিরক্তির স্বরে বলল, শালা গানটা বন্ধ কর। তোর গানের জ্বালায় আমি ঘুমাতে পারছি না। আরও সাদেশের স্বরে বলল, আমরা ট্যুরে যাচ্ছি ইরহাম, একটু গান বাজনা হবেই। এটার সাউন্ড কম মনে হচ্ছে, আরেকটু বাড়িয়ে দে। ফিল পাচ্ছি না। বিড়বিড় করে বলল, পাশে বউ রেখে গানের মর্মার্থ ধরে রাখতে পারছি না। আমার মতো অভাগা এই পৃথিবীতে দুটো নেই। নুসরাত বিরক্ত হয়ে কথা বলল না। মুখে কুলু পেটে বসে রইল। আরশ নুসরাতের কানের কাছে এসে ফিসফিস করে গানের সাথে তাল মিলিয়ে গাইতে লাগল, নুসরাত ডোন্ট নো আরশ গেটিং হট এট দ্য বডি শপ, ডুইং সামথিং আনহোলি। সর কাছ থেকে শালা, তুই হট হলে জানা ঘায়ে গিয়ে পানি ঢেলে আয়, তাহলেই তো সব হটনেস চলে যাবে। আমার কানের কাছে এসে প্যান প্যান করা বন্ধ কর আল্লাহর ওয়াস্তে। আরশ সরল না। নুসরাতের কাঁধে মাথা রাখল। নুসরাতকে জ্বালানোর জন্য গরম নিঃশ্বাস ছাড়ল কাঁধে। কিছুক্ষণ পরপর কানের কাছে ফু দিতে লাগল। চাঁদের আলো ঘোলাটে কিরণ ছড়াচ্ছে।
অন্ধকারে ঝিঝি পোকার ঝিঝি ডাক কানের কাছে লাগছে। জানালার গ্লাস কিছুটা ফাঁক করা ছিল, তাই শানশান করে এসে বাতাস গাড়ির ভিতর ঢুকল। গড়িতে থাকা সবাই ঘুমিয়ে আছে, শুধু নিশাচর প্রাণীর মতো দুটো চোখ সবাইকে পর্যবেক্ষণ করছে। হাতে মোবাইল। মোবাইলের ব্রাইটনেস একেবারে লোতে থাকা সত্ত্বেও হালকা আলো ছড়িয়ে নুসরাতের চারপাশ পরিষ্কার হয়ে আছে। সবাই গভীর ঘুমে। ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ কানে আসছে। নুসরাত চোখ গুড়িয়ে একবার জাইন আর ইসরাতের দিকে তাকাল। দুজন দুজনের সাথে এমনভাবে লেগে আছে মনে হচ্ছে কেউ ওদের আলাদা করে দিবে। নুসরাত ভেঙচি কাটল দুজনকে। মোবাইলে সফট গান বাজিয়ে কানে হেডফোন লাগিয়ে নিল। হোয়াটসঅ্যাপে ঢুকে আবিরকে মেসেজ পাঠাল, আমরা অলমোস্ট পৌঁছে গিয়েছি, তুমি কোথায়? অপর পাশ থেকে মেসেজ আসল, আগামীকাল সকালে তবে দেখা হচ্ছে। নুসরাত রিপ্লাই দিল না, মেসেজ সিন করে বসে রইল। আরশ কিছুটা নড়েছে, নুসরাতের গলার ভাঁজে নিজের মুখ আরও ভালোভাবে ডুবিয়ে দিল। নুসরাত মোবাইল থেকে দৃষ্টি ফিরিয়ে এনে আরশের দিকে বিরক্তির চোখে তাকাল একবার। গালি দিল মনে মনে। আরশের 14 গোষ্ঠী উদ্ধার। হঠাৎ করে মনে হল আরশের 14 গোষ্ঠীর মধ্যে একজন সে। নিজের কথা ফিরিয়ে নিল, সে বাদে আরশের 14 গোষ্ঠী সবকটা এক একটা খবিশ। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত। এটি প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকত তার প্রাকৃতিক সৌন্দর্য, ঢেউয়ের সুর এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মোহনীয় দৃশ্যের জন্য বিখ্যাত। কক্সবাজার সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। রাত 2টোর দিকে ঘুমে ঢুলু ঢুলু হয়ে সবাই গাড়ি থেকে নামল। রিসোর্ট দেখার কোনো চেষ্টা না করে সবাই ভিতরে পা বাড়াল। কিন্তু নুসরাত সে ল্যাপটপ ব্যাগ হাতে নিয়ে চোখের চশমা ঠিক করতে করতে চারিদিকে তাকাল। রিসেপশনে আসতেই ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হল। সবাই ঘুমের জন্য না করে দিল, কিন্তু নুসরাত সে ড্রিঙ্কের ট্রে ওয়েটারের কাছ থেকে নিজের কাছে নিল। হাতে নিয়ে রিসেপশনে পাশের ওয়েটিং লাউঞ্জে একাই বসে গেল। বসে বসে একা একা সাবার করে দিল সব ড্রিঙ্ক খেয়ে ঢেকুর তুলল। বিড়বিড় করে বলল, এত মজার ড্রিঙ্ক এরা না করে দিল। টাকা দিয়ে রিসোর্ট বুক করলাম আর ফ্রি এর মাল না করে দিব। রিসেপশনিস্টের কাছ থেকে নিজ নিজ রুমের চাবি নিয়ে হাঁটা ধরল সবাই ভিতরের দিকে। নিউলি মেরিড কাপলদের জন্য 2টো রুম বুক করা হলো স্পেশালি। 2 কাপলদেরকে একেবারে শেষের রুম দেওয়া হয়েছে। জাইন ইসরাতের কাঁধের উপর ভর দিয়ে এক চোখ খুলে এক চোখ বন্ধ করে হাঁটছে ঘুমের চক্করে। ইসরাত রুমের লক খুলতেই দেখল বিছানার মাঝখানে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো। সাদা বেডে গোলাপ ফুল দিয়ে লাভ শেপ আঁকানো। লাভের ভিতর গাঁদা ফুল দিয়ে জাইন আর ইসরাত লেখা। জাইন সেদিকে তাকাল না, কোনোরকম পা থেকে জুতো খুলে ছুঁড়ে ফেলল রুমের এক কোনায়। তারপর ঠাস করে বিছানার মাঝখানে শুয়ে পড়ল। সুন্দর করে সাজানো ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল চারিদিকে। নুসরাত রুমের লক খুলল না। আরশ নিভু নিভু চোখে চেয়ে বলল, দরজা খোল বোন, ঘুমে আমার চোখ খুলে পড়ে যাচ্ছে। এই দেখ। নুসরাতের ভাবান্তর হল না, সে ধীরে ধীরে দরজার লক খুলল। 2 মিনিটের কাজ 10 মিনিটে গিয়ে শেষ হল। আরশ ঘুমের ঘোরে কোনো রকম দরজায় ভর দিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাত আকস্মিক নব ঘুরিয়ে দরজা ধাক্কা মারতেই দরজা খুলে গেল। হঠাৎ দরজা খোলার জন্য আরশ হুমড়ি খেয়ে গিয়ে রুমের ভিতর পড়ল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াল। বিছানায় শুয়ে পড়তে যাবে নুসরাত হাত ধরে ফেলল। আরশ ভ্রু বাঁকিয়ে তাকাল। কি, এখন রোমাঞ্চ করার মোড নেই? অন্য সময়। নুসরাত হাসল ক্যানাইন দাঁত বের করে। আরে ভাই সবুর করুন, ঘুমানোর জন্য এত ছটফট করছেন কেন? বিছানার দিকে ইশারা করল। আরশ নুসরাতের ইশারা করা দেখে বিছানার দিকে তাকাল। ফুল দিয়ে সাজানো পুরো বেড। নুসরাত ধীরে ধীরে ফুলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলল। বিছানা টেনে ভাঁজ ঠিক করল। আরশ বিছানা টেনে ঠিক করতেই দৌড়ে এসে শুয়ে পড়ল। নুসরাত আরশের কোমরে লাথ মেরে বলল, আপনি শুয়ে পড়েছেন কেন? এখনও বিছানা ঠিক হয়নি, ভাঁজ রয়েছে। আরশ নুসরাতের কথার উত্তর না দিয়ে চোখ বুজে শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। এখন কথার উত্তর দিলেই লেগে যাবে তাদের। পরে তার ঘুম যাবে আকাশে আর নুসরাত নাক ডাকিয়ে ঘুমাবে। প্রভাতে সূর্যের তীক্ষ্ণ রশ্মি পৃথিবীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রুমের বাহির থেকে টকটক করে শব্দ হচ্ছে, সাথে জোরে জোরে নাম ধরে ডাকার শব্দ। নুসরাত আড়মোড়া ভেঙে উঠে বসল। নাজমিন বেগমের চড়া গলার আওয়াজ ভেসে আসলো দরজার বাহির থেকে। কিরে, উঠেছিস? নুসরাত মুখে হাত দিয়ে আ বাবা করল। হ্যাঁ উঠেছি আম্মা।
ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়, নাস্তা করবি। আসছি আম্মা। আরশ কোথায়? নুসরাত মাথা ঘুরিয়ে পাশে তাকাল। আরশ নিচের দিকে মাথা দিয়ে নুসরাতের মুখের দিকে পা দিয়ে শুয়ে আছে। বিরক্তির সহিত বলল, ঘুমাচ্ছে। আরশকে তোলো ঘুম থেকে। নুসরাত চোখ উল্টে বলল, পারব না। পারবি না কেন? একা আসবি না, ছেলেটাকে সাথে করে নিয়ে আসিস। না হলে বাড়ি গিয়ে তোর পা ভাঙব। নুসরাত বিরক্তিতে চোখ উল্টাল, পা দিয়ে আরশের গায়ে লাত্তি মারল। আরশ ধরফর করে উঠে বসল। কিছুক্ষণ আতঙ্কগ্রস্ত মুখ বানিয়ে রেখে আশেপাশে চোখ বুলাল। নুসরাত আরশের এভাবে রিয়েকশন দিতে দেখে দাঁত কেলিয়ে হাসল। আরশ টেনে শ্বাস ফেলল। পাশেই বিপদ নিয়ে শুয়ে আছে, আর সে ভাবছিল কি না কি বিপদ হয়েছে। শরীরে লাথি মারলি কেন? ফ্রি নাস্তা দেওয়া হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তাড়াতাড়ি চলুন, দেরি হয়ে যাচ্ছে। পরে নাস্তা পাওয়া যাবে না। ফ্রি নাস্তা পাওয়ার জন্য স্বামীর গায়ে পা তুলেছিস। নুসরাত আরশের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তো কি হয়েছে? স্বামীর গায়ে পা তুললে ভালোবাসা বৃদ্ধি পায়। আরশ কথা বলল না। নুসরাতের কথা এড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে বের হতেই নুসরাত হাত ধরে টেনে নিয়ে গেল। আরে বাবা, দাঁড়া, একটু সানস্ক্রিন লাগাতে দে। মুখটা শুকনো হয়ে আছে। আপনি বুঝতে পারছেন না, এখন গেলে ফ্রি ফান্ডের খাবার খেতে পারব। পরে গেলে কিন্তু নাস্তা পাব না। আবার ফ্রি খাবারও পাব না। আমাকে দেখুন, সানস্ক্রিন তো দূর মুখ পর্যন্ত ধুয়ে আসিনি। না পেলে নেই, কিনে খাব। আর তুই খাচ্চর যাত, মুখ ধুয়ে আয়। এভাবে ব্রাশ না করে চলে যাচ্ছিস। ই ই ই ই বললেই হলো। ফ্রি এর খাবার রেখে কিনে খাব? পাগল কুত্তা কামড় দিয়েছে আপনাকে। চলুন তো চলুন, দেরি হলে একটা খাবার পাওয়া যাবে না। এতক্ষণে হয়তো সবাই বুফে থেকে সব খাবার খেয়ে নিয়েছে। আরশকে এক প্রকার টেনে নিয়ে গেল নুসরাত। আরশ রাগ করতে গিয়ে করল না। ঢোক গিলে হজম করে নিল। পরে না হয় সানস্ক্রিন লাগিয়ে নিবে। রাগ করার কি আছে আরশ? রাগ করা চলবে না। এই রাগের জন্য সবকিছু তোর ধ্বংস হবে। তাই রাগ মেনটেন করে চল, নইলে সব যাবে। ডাইনিং হলে গিয়ে নুসরাত দেখল দুটো টেবিল জোরে পরিবারের সবাই বসে আছে। তার আর আরশের জন্য খালি জায়গা নেই। নুসরাত চোখ উল্টে গিয়ে আরেকটা টেবিলে বসে পড়ল। আরশ বসল না, হেঁটে ক্যাফেটেরিয়ার দিকে চলে গেল। প্লেটে সাজিয়ে খাবার নিয়ে আসল। আরশ টেবিলে খাবার রাখতেই নুসরাত হাত দিয়ে ফ্রুটস খেতে লাগল। আরশ চোখ রাঙিয়ে বলল, মানুষের মতো খা। নুসরাত পাল্টা চোখ উল্টিয়ে বলল, তাহলে কি আমি গরুর মতো খাচ্ছি? তাই তো মনে হচ্ছে। নাইফ দিয়ে খা। নুসরাত মুখে আপেলের টুকরো পুরে বলল, পারব না। আরশ নাক মুখ উল্টিয়ে বলল, তুই অমানুষ নাকি যে এভাবে খাচ্ছিস? না, আমি হোমো সেপিয়েন্স, তাই আমি এভাবে খাচ্ছি। আরশ বিরক্ত হয়ে বুফের দিকে এগিয়ে গেল। ছোট ছোট প্লেটে করে নান, রুটি, কাবাব, কফি নিয়ে আসল। চারিদিকে তাকিয়ে নুসরাতের দিকে তাকাল। বিরক্তির স্বরে বলল, মানুষ আমাদের দেখছে। তো কি হয়েছে? মানুষের কাজ তো দেখা। দেখবে না তো কি করবে? আরশ ধপ করে চেয়ারে বসল। চেয়ার পিছনে কিছুটা সরে গেল। কফিতে চুমুক দিয়ে নুসরাতের সামনে থেকে প্লেট টেনে নিল। কিছুটা ধমকে বলল, প্রশ্নের পিঠে প্রশ্ন করবি না, এটা তোর খারাপ অভ্যাস। নুসরাত খাবার মুখে ঢুকিয়ে চোখ রাঙাল। আপনার কাছে আমার সবকিছুই খারাপ লাগে। কি ভালো লাগে আমার আপনার কাছে? নুসরাত খাবারের প্লেট নিজের দিকে টানতে টানতে বলল, আমার খাবার দিন। তোর খাবার আমি খাচ্ছি না, কেটে দিচ্ছি। নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেলল। আরশ ঠোঁট কামড়ে নাইফ দিয়ে আপেল, স্ট্রবেরি, ড্রাগন ছোট ছোট টুকরো করে কাটতে লাগল। নুসরাতের সবুর করতে পারল না। আরশের পাশের চেয়ারে বসে প্লেটে কেটে রাখা ফলের টুকরো একসাথে করে হাতের মুঠোয় নিয়ে মুখে ভরে নিল। আরশ নুসরাতের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। একে ঠিক করা যাবে না। আরশ নাইফ দিয়ে কাটা বাদ দিয়ে দিল। নুসরাত জিজ্ঞেস করল, কাটছেন না কেন? কেটে কি হবে? তুই তো সেই হাতের তালুতে সব একসাথে নিয়ে খেয়ে ফেলছিস। নুসরাত দাঁত বের করে হেসে ফেলল। কাটা চামচ দিয়ে একটা একটা করে খেতে হবে। এভাবে পেটের এক কোণও ভরবে না। তাই সব খেয়ে নিচ্ছি একবারে। এত স্ট্রাগল করার কি আছে বুঝি না বাপু? তাহলে এভাবেই স্লাইস তুলে খা। আমি কেটে টুকরো করে লাভ কি? পরিশ্রম ছাড়া আর কিছুই না, সব এমনি ব্যর্থ হচ্ছে। জাইন ধীরে ধীরে ফ্রুটস নাইফ দিয়ে কেটে মুখে পুরল। ইশরাত হেলাল সাহেবের দিকে তাকালো, তিনিও এভাবে খাচ্ছেন।
ইশরাত জাইনের দিকে তাকিয়ে কিছু বলতে নিবে জাইন মুখে ড্রাগন ফলের ছোট ছোট টুকরো ঢুকিয়ে দিল। ইশরাত চিবিয়ে নিয়ে বলল, আপনি ফ্রুটস এত ধীরে ধীরে কাটছেন কেন? আর স্লাইস করে খেলেই হয়। এত ডং এর কি? জাইন ভারী গলায় বলল, স্ট্যাটাসের সাথে তো মিল রেখে চলতে হয়। তবুও আপনি স্টেক খাচ্ছেন না, যেভাবে কাটছেন মনে হচ্ছে স্টেক ছোট ছোট টুকরো করছেন। জাইন ইশরাতের কথা না শুনে টেবিলের চারিদিকে একবার চোখ ঘুরাল। সবাই নিজ নিজ খাওয়ায় ব্যস্ত। তাদের দিকে কেউ তাকিয়ে নেই। ইশরাতের দিকে তাকিয়েই চামচের সামনে ফলের টুকরো নিয়ে মুখে ঢুকিয়ে দিল। জাইন আবার তাকালো নিশ্চিত হওয়ার জন্য। সামনের টেবিলে চোখ পড়তেই নুসরাতের তীক্ষ্ণ দৃষ্টির সম্মুখীন হল। নুসরাত তর্জনী আর মধ্যমা আঙুল দুটো নিজের চোখ থেকে নিয়ে জাইনের চোখের দিকে ইশারা করল, যার মানে তার নজর জাইনের উপর আছে। জাইন বিড়বিড় করল, হাড্ডিটা আবার চলে আসছে। এটার জন্য আমি ভালোবেসে বউকে একটু খাওয়াতে পারি না। সব সময় চোখ মুখ তীক্ষ্ণ করে আমার দিকে তাকিয়ে থাকে। একবার ভবিষ্যৎ প্রজন্ম এসে যাক, তারপর আমার বাচ্চাদের দিয়ে এর মাথার এক একটা চুল ছিঁড়াব। হাড্ডিটার কাছে আমার বাচ্চা দিয়ে আমি আর আমার বউ রোমাঞ্চ করব। জন্ম হওয়ার পর থেকে আমার বাচ্চাদের ট্রেনিং দিব হাড্ডিটার কাছে গেলেই এর উপর হিসু পটি সব যেন করে। এটার জন্য তোদের বাবা মা রোমাঞ্চ করতে পারেনি। এটা তোদের ওয়াশরুম, এর উপর সব কর, যা ইচ্ছে তাই। জাইন নিজের চিন্তায় নিজেকে বাহবা দিল। নুসরাতের দিকে তাকাতেই দেখল নুসরাত মুখের ভিতর আপেলের স্লাইস ঢুকিয়ে দাঁত দিয়ে খচখচ করে কামড়ে খাচ্ছে। যেন আপেল না জাইনকে আস্ত কামড়ে খাচ্ছে। সকালের নাস্তা শেষে সবাই যে যার রুমের দিকে চলে গেল। হেলাল সাহেব আদেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে ওয়েটিং লাউঞ্জে আসার জন্য। সবাই ওখান থেকে একসাথে যাবে বেড়াতে। ইশরাত মুখে সানস্ক্রিন লাগিয়ে পায়ে স্টিলেটো পরতে নিল। জাইন আদেশ দিয়ে বলল, শু পরে আসো। ভিজে বালু মাটিতে পা দেবে যেতে পারে। ইশরাত চুপচাপ লাগেজ থেকে স্নিকার্স বের করে পরে নিল। চুলগুলো পানিটেল করে চোখে রোদ নিবারক চশমা লাগিয়ে রুম থেকে বের হয়ে গেল। জাইন নিজেও সানস্ক্রিন লাগিয়ে নিয়ে চোখে চশমা লাগিয়ে রুম থেকে বের হয়ে আসল। পা বাড়ালো ওয়েটিং লাউঞ্জের দিকে যাওয়ার জন্য। ইশরাত ততক্ষণে অগ্রসর হয়ে গিয়েছে সবার কাছে যাওয়ার জন্য। উঁচু জুতো পরবি না, স্লিপার না হয় কেডস পরিস। আরশের না করতে দেরি হল। নুসরাতের পায়ে পেন্সিল হিল পরতে দেরি হল না। আরশ নুসরাতের কাণ্ড দেখে ভ্রু বাঁকিয়ে ফেলল। না করাতে আরও তাড়াতাড়ি পেন্সিল হিল পরে নিল। তার বলাই ভুল হয়েছে নুসরাতকে। এই মেয়ে তার কথার যে উল্টো করে তা তো তার জানা বিষয়, তারপরও কেন যেন বলতে গেল। নুসরাতকে সাবধান করে বলল, দেখিস পা উল্টে পড়ে না যাস। নুসরাত ভাব নিয়ে ওভার সাইজ টি-শার্টের গলা ধরে উপরের দিকে তোলে বলল, এই আমি উল্টে পড়ার মেয়ে না। আমি আগে বলে দিচ্ছি তোকে, বালুতে পা দেবে গেলে তখন কিছু বলতে আসিস না। নুসরাত নাক উল্টে বলল, হুহো কে আসছে? আরশ নির্লিপ্ততা গলায় বলল, সময় বলে দিবে। হ্যাঁ হ্যাঁ দেখে নেব। সময় কি বলে আপনাকে? ওয়েটিং লাউঞ্জে সবাই আসার পর আজও মিস রয় গেলেন মেহেরুন নেছা। তার সাথে মিস রয় গেলেন লুৎফা বেগম। হেলাল সাহেব চিকন লেন্সের চশমা ঠেলে নাকের ধায় তুলে হাতের কালো বেল্টের ঘড়িতে সময় দেখে নিলেন। বিড়বিড় করলেন, আজ আবার কি ডং সাজছে কে জানে, এদের নিয়ে আর পারি না। হেলাল সাহেবের বিড়বিড় শেষ হতেই মার্বেল টাইলসে ঠকঠক জুতোর শব্দ তুলে মেহেরুন নেছা আর লুৎফা বেগম এগিয়ে আসলেন। মেহেরুন নেছার ঠোঁটে ঘায়েল করা হাসি। হাতে লাঠি নেই। লুৎফা বেগমের হাতে ভর দিয়ে হেঁটে আসছেন। হেলাল সাহেব আতঙ্কগ্রস্ত হয়ে চোখ বড় বড় করে তাকালেন। মেহেরুন নেছার পায়ে পাম্পস, চোখে হলুদ কালার ফ্রেমের প্রজাপতি শেপ বিশিষ্ট চশমা। লুৎফা বেগমের পাইকেটস, চোখে লাভ শেপ বিশিষ্ট চশমা। লিপি বেগম বিস্ময় ঠোঁট চেপে ধরলেন। মুখ দিয়ে অপ্রতিরোধ্য শব্দ বের হয়ে আসল না চাইতেও। আম্মা আপনি এটা কি পরেছেন? মেহেরুন নেছা চশমা চোখ থেকে খুলে মাথার মধ্যে রাখলেন। ঠোঁটে হাত রেখে শব্দ করে হেসে বললেন, সুন্দর লাগতাছে না? লিপি বেগম বিভ্রান্ত হয়ে মাথা নাড়ালেন। হেলাল সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আম্মা তোমার লাঠি কোথায়? কেন, আমাকে এভাবে দেখতে তোমার ভালা লাগতাছে না তাই না? লাঠি লগে লইয়া ঘুরলে তোমার ভালো লাগব। হেলাল সাহেব বিভ্রান্ত গলায় বললেন, আমি সেটা কখন বললাম? লুৎফা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুইও এই ডং শুরু করেছিস? বুঝলাম আম্মা বয়স্ক মানুষ বোঝে কম, কিন্তু তুই। লুৎফা বেগম চুলে হাত বুলাতে বুলাতে বললেন, ভাইয়া এই স্টাইলটা না পুরাই জোস।
গতকাল আম্মাকে নুসরাত কিরকম সুন্দর করে স্টাইল করে দিয়েছে দেখনি, আমার কাছে তো আম্মাকে পুরাই আগুন লেগেছে। হেলাল সাহেব নুসরাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে লুৎফার উদ্দেশ্যে বললেন, তোমাদের যে জোকার সাজিয়েছে তা কি তোমরা বুঝতে পারছ না? দুজনকে মেলাতে থাকা দুই জোকারের মতো লাগছে। মেহেরুন নেছা আঙুল তোলে হেলাল সাহেবকে সাবধান করে বললেন, ওরে কি কইতাছস? আমার সাথে কডাকো, আম্মা তুমি এইসব উঁচু জুতো পরে যাবে ওখানে। জুতো মাটিতে আটকে, উল্টে পড়বে মনে রেখো। নুসরাতের পায়ের দিকে ইশারা করে বললেন, ওই দেখো আমার থেকে কত উঁচু জুতা পরে আছে, তখন তো কিছু হইব না, তাইলে আমি পড়লে কে সমস্যা হইব? আম্মা ওর বয়স আর তোমার বয়স কি এক? চক বেশি কডা কইবি না। এই স্টিলিং এর আইডিয়া আমি টিকটিক থাইকা আনছি। টিকটিক কি? আবার বলো, বুঝিনি। ইরহাম হাস্যোজ্জ্বল গলায় বলল, টিকটকের কথা বলছে দাদি। হেলাল সাহেব মাথা নাড়ালেন উপর নিচ। মেহেরুন নেছা নিজের পার্স ব্যাগ থেকে মোবাইল বের করে কতক্ষণ কি দেখলেন। তারপর হেলাল সাহেবের সামনে মোবাইল ধরে দেখালেন, এই দেখ, যুবতী মেয়েটাকে দেখ। কত সুন্দর চশমা পরছে আর কত উঁচু জুতা পরছে। আমার বয়সী যুবতী একটা মেয়ে। কি সুন্দর স্টিলিং করেছে। আর তুই আমাগো জোকার কাইতাছস। হেলাল সাহেব সাথে সবাই চোখ মুখের বিকৃতি করে সমস্বরে বললেন, এটা যুবতী? অবশ্যই, আমার বয়সী যুবতী মেয়েডারে কত ভালো লাগতাছে। আর তুই বলছিস আমারে আর লুৎফারে জোকার লাগতাছে। হু, হেলাল সাহেব মিনমিন করে বললেন, সত্যি তো বলেছি, জোকার থেকে আর খারাপ কিছু থাকলে উইটা লাগতাছে। যুবতীদের বয়সী কাপড় জুতো পরলেই যুবতী হওয়া যায় না আম্মা। বুড়ো বয়সে দুজনকে ভীমরতি ধরেছে। হেলাল সাহেব কথা বাড়ালেন না, এগিয়ে গেলেন বাহিরের দিকে। যার যা ইচ্ছা তাই করুক। তার কি, উল্টে পড়ে কোমর ভেঙে হসপিটালে ভর্তি হবে, তারপর হাই হুতাশ করবে। গলার আওয়াজ উঁচু করে বললেন, যার যা ইচ্ছা করো, কোমর ভাঙলে দায়বার তুমি আর তোমার মেয়ে জানো। পরে হসপিটালে ভর্তি হয়ে কান্নাকাটি করো না, আমি কিছুতেই। গাড়ি স্টার্ট করা হলো। গাড়িগুলোর গতিবেগ বাড়িয়ে রাস্তা ধরা হলো কলাতলি সৈকতের উদ্দেশ্যে। এটি কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এত দীর্ঘ নয়, কিন্তু সুন্দর সময় কাটানোর জন্য, ভ্রমণ করার জন্য ভালো একটা জায়গা। সকাল 11টার সময় সবাই কলাতলি সৈকতে গিয়ে পৌঁছাল। সূর্যের মিষ্টি রোদ ধরণীতে পড়ে আলোকিত করছে। সমুদ্র কিছুক্ষণ পরপর গর্জন করে ঢেউ তুলছে। সমুদ্রের পাশ ঘেঁষে শুকনো বালিগুলো ঢেউয়ের সাথে ভিজে যাচ্ছে। ওখানকার স্থানীয় মানুষ ছোট ছোট ট্যান্ট করে বিভিন্ন স্বাদের খাবার বিক্রি করছে। সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হাঁটছে, সাথে সমুদ্রের শীতল পরিবেশ উপভোগ করছে। মেহেরুন নেছা গলার আওয়াজ বাড়িয়ে জাইনকে ডেকে উঠলেন। জাইন আর ইশরাত হাঁটছিল, উপভোগ করছিল সমুদ্রের মণিমুগ্ধকর পরিবেশটা। সমুদ্রের গর্জন, মিষ্টি রোদ, সাথে শনশন করে বয়ে চলা বাতাস। মেহেরুন নেছার ডাকে জাইন বিরক্ত হয়ে তাকাল। বেড়াতে এসেও শান্তি নেই। জাইন বড় বড় পা ফেলে এগিয়ে গেল। ইশরাতকে সাথে আসার জন্য বললেও সে না করে দিল। ইশরাত এগিয়ে গেল সমুদ্রের ঢেউয়ের দিকে, শীতল পানিতে পা ভিজানোর জন্য। জাইন মেহেরুন নেছার কাছে আসতেই মেহেরুন নেছা বললেন, আমাকে কোলে লো জাইন। মেহেরুন নেছার আকস্মিক ও অপ্রতিরোধ্য কথায় জাইন যারপরনাই অবাক হয়ে কিছুটা চিৎকার করে বলল, কি? মেহেরুন নেছা মুখ ফুলালেন। জাইনের উপর বিরক্ত হয়ে বললেন, কোলে লো আমি ফুটো তুলব। তো আমার কোলে উঠে আপনি কি করবেন? আমি টিকটিকে দেখছি ছ্যামড়ি রাপোলাগো কোলে উইঠা ফুটো তোলে, আমিও ওইভাবে ফুটো তুলব। জাইন বিরক্ত হল। নিজের বিরক্তি নিজের কাছে চেপে রেখে মেহেরুন নেছার হাঁটুর নিচে হাত ঢুকিয়ে কোলে তুলে নিল। মেহেরুন নেছা কোলে উঠতে পেরে প্রচুর খুশি হলেন। পান খাওয়া দাঁত বের করে হেসে ভিপোজ দিলেন হাত দিয়ে। লুৎফা তাড়াতাড়ি কইরা ফুটো তোলো। হ্যাঁ হ্যাঁ তুলছি আম্মা। মেহেরুন নেছা ফটো তোলা শেষে জাইনের কোল থেকে নেমে আসলেন। লুৎফা বেগম এসে মায়ের হাত জড়িয়ে ধরলেন। তারপর জাইনকে তাদের ফটোগ্রাফার বানিয়ে একের পর এক ফটো তুলতে লাগলেন। জাইন একসময় বিরক্ত হয়ে মোবাইল তাদের হাতে ধরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, আমি পারব না। আমার বউ ওদিকে একা সমুদ্র বিলাস করছে আর আমি কি করছি? তোমাদের ফটো তুলে দিচ্ছি, নিজেরা নিজেদের ফটো তোলো, আমাকে আর ডাকবা না, আমি বিরক্ত হচ্ছি। জাইন পা বাড়িয়ে চলে গেল যে দিকে ইশরাত দাঁড়িয়ে সেদিকে। সূর্য কিছুটা হেলে পড়ল। হঠাৎ করে পুরো আকাশ অন্ধকার হল। বাতাস কিছুটা জোরে বইতে লাগল। ইশরাত পানিতে পা ভিজাচ্ছিল, ঠোঁটে তার মুচকি হাসি। জাইন পিছন থেকে গিয়ে ঝাপটে ইশরাতকে জড়িয়ে ধরল।
উদর চেপে ধরল দুই হাত দিয়ে, থুতনি নিয়ে রাখল ইসরাতের ঘাড়ের কাছে। আকস্মিক জড়িয়ে ধরায় ইসরাত ধরফর করে উঠল ভয় পেয়ে। জাইন সে দিকে না তাকিয়ে নাক ঘষল ইসরাতের ঘাড়ে। গরম নিঃশ্বাস ফেলল ঘাড়ের উপর। ইসরাত মুচড়ি করল জাইনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। জাইনকে ছাড়তে না দেখে হুঁশিয়ারি গলায় বলল, এটা আপনার বেডরুম নয় মিস্টার জাইন। জাইন ডিপ গলায় বলল, তুমি কি বেডরুমে যেতে চাচ্ছ? ইসরাত দাঁতে দাঁত পিষল কটমট শব্দ করে বলল, একটা কথা বললে আরেকটা কথার মিনিং কেন বের করেন? তুমি তো ডাবল মিনিং কথা বলছো, এখানে আমার দোষ কি? ইসরাত কথার উত্তর না দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করল। জাইন হাত ঢিলে করে ইসরাতকে নিজের দিকে ফিরিয়ে নিল। বউ চুমু খাব। জাইনের মুখে আকস্মিক অভাবনীয় কথা শুনে ইসরাতের কানে ঝংকার হল। ইসরাত চোয়াল ঝুলিয়ে বলল, কি? জাইন বিরক্ত হয়ে বলল, তোমাকে এক কথা 2 বার কেন বলতে হয়? একবার বললে বুঝো না? চুমু খাওয়ার ক্রেভিং হচ্ছে। এদিকে আসো তো বউ। ইসরাত নাকমুখ ছিটকে বলল, সরুন তো সরুন। জাইন ইসরাতের কথা না শুনে পা বাড়িয়ে এগিয়ে আসল। ইসরাতের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। ইসরাত বুঝল জাইনের মতলব। নিজেকে বলল, পালা ইসরাত পালা, এই বেডার মতলব ভালো নয়। ইসরাত চুমুর হাত থেকে বাঁচার জন্য দৌড় দিল সামনের দিকে। জাইন ভাবতে পারেনি ইসরাত এভাবে দৌড় দিবে। সে তো এমনি বলছিলে। তারপর আবার নিজেকে শুধরে নিয়ে বলল, না না এমনি কেন বলবো? সত্যি তো চুমু খাবো। গলার আওয়াজ বাড়িয়ে বলল, এই ইসরাত দাঁড়াও। এই দেখো তোমার নিষ্পাপ স্বামীর চুমুর অভাবে ঠোঁট শুকিয়ে যাচ্ছে। এদিকে এসো তো। স্বামী চুমুর অভাবে মরার আগে একটা চুমু দিয়ে যাও বউ। ইসরাত দাঁড়ালো না 1 সেকেন্ডের জন্য। জাইন ইসরাতের পিছন পিছন দৌড়ে গেল। সমুদ্র গর্জন করে ঢেউ নিয়ে আসলো তীরের দিকে। কিছু সময়ের মধ্যে ঢেউ আছড়ে পড়ল, গর্জন থেমে গেল। জাইন শব্দ করে হাসল। ইসরাতের পিছন পিছন দৌড়ে আসতে আসতে বলল, দাঁড়াও ইসরাত। ইসরাত সামনের দিকে দৌড়াতে দৌড়াতে জাইনের দিকে তাকিয়ে হেসে উঠল। জাইন ঠোঁটে হাসি ঝুলিয়ে ইসরাতের দিকে দৌড়ে গেল। সমুদ্রের পাশ ঘেঁষে শুকনো বালির মধ্যে মানবী সামনের দিকে এগিয়ে গেল মানবের হাত থেকে বাঁচার জন্য, আর মানবীকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ে গেল। ঠোঁটে হাসি ঝুলিয়ে চিৎকার করে বলল, আসোই ইসরাত দাঁড়াও। ইসরাত আর জাইন কিছুক্ষণ গোল গোল ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে থেমে গেল। ইসরাত পেটে হাত চেপে শ্বাস নিতে লাগল। আকস্মিক জাইন এসে ইসরাতের বাহু 2 হাত দিয়ে চেপে ধরল। স্মির্ক করে বলল, কোথায় পালাবে আমার কাছ থেকে ইসরাত? ইসরাত হালকা হেসে জাইনের দিকে তাকাল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। ইসরাত শ্বাস নিল জাইনের বাহু বন্ধনে আবদ্ধ থেকে। জাইন ইসরাতের সামনে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিল। গালে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে লাগল। ইসরাত চোখ তুলে তাকালো জাইনের দিকে। চোখের দিকে একবার তাকিয়ে ছন্নছাড়া দৃষ্টি ফেলল চারিদিকে। জাইনে ইসরাতের গাল নিজের 2 হাতের তালু মধ্যে চেপে ধরল। গম্ভীর অথচ শান্ত গলায় আবেগ মিশিয়ে বলল, আমি কখনো তোমার মতো কোনো নারীকে দেখিনি। তোমার দিকে তাকালে আমি এক পরীকে দেখি। তোমার ত্বক স্পর্শ করলে আমার পুরো শরীর যেন আগুনে জ্বলে ওঠে। তোমাকে চুমু দিলে বুঝি আমি প্রেমে পড়ে যাচ্ছি। আমি তোমার প্রেমে পড়ে গেছি আমার আত্মা, আমার সহধর্মিনী। ইসরাতের শ্বাস চলাচল বেড়ে গেল। জাইনের গালে ঘর্ষণ করা হাত ততক্ষণে থেমে গেছে। ধীরে ধীরে জাইনের ওষ্ঠ ইসরাতের ওষ্ঠের দিকে অগ্রসর হল। চেপে ধরল ইসরাতের অধর। মিলন ঘটল 2 ওষ্ঠযুগলের। নুসরাত হেঁটে হেঁটে যাচ্ছিল সমুদ্রের পাশ ঘেঁষে হঠাৎ দেখল কারা যেন লিপকিস করতে ব্যস্ত। নুসরাত বিব্রত হয়ে চোখ ঘুরিয়ে উল্টো পায়ে হেঁটে অগ্রসর হল অন্যদিকে যাওয়ার জন্য। মুখ দিয়ে বিড়বিড় করে বলল, ये हमने क्या देख लिया? हमारा गुनगार आंखों से अब आंखों के छे मिलाएगा। ये सब क्यों मेरे आंखों का सामने आगा? हमने जिंदगी में क्या पाप किया था जो ये हमारा सामने आगा? আল্লাহ মাফ করে হামকো। হঠাৎ কি মনে করে চোখ বড় বড় করে নুসরাত এত হাইহুতাশ ভুলে গিয়ে তোরাক করে পিছনের দিকে তাকালো। তীব্র নজর দিল সমুদ্রের তীরক। চোখ ছোট ছোট করে তাকালো ওই দিকে। লজ্জা শরম ভুলে পকেট থেকে মোবাইল বের করল। স্ক্রিন জুম করে ফতাফত কয়েকটা ফটো তুলে নিল। নুসরাতের ঠোঁটে শয়তানি হাসি। ফটো তুলে নাচতে নাচতে চলে গেল অন্যদিকে। হাতে থাকা পেন্সিল হিলের বেল্ট ধরে ঘুরাতে ঘুরাতে গান গাইল, মেনে যাব দেখা হে তুঝকো রাত বি ও ইয়াদ হে মুঝকো তারে গিনতে গিনতে সো গয়া। নাচতে নাচতে গিয়ে ধাক্কা খেল শক্ত কোণে দেহের সাথে। রেগে নাকমুখ কুচকে তাকালো। গালি দিল,
কোন শালারে এরকম ইস্পাতের মতো শক্ত হয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখ তোলে তাকাতেই দেখলে আবির। মুখের বিরক্তি আরেকটু স্পষ্টভাবে ফুটিয়ে তোলে রাগী কণ্ঠে বলল, আরে এইরকম আমার মুখের সামনে এসে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি কোথায় দাঁড়ালাম? আমি একপাশে। নুসরাত হাত তুলে কথা থামিয়ে দিল। চেঁচিয়ে বলল, নিজের সাফাই দেওয়া বন্ধ করো। এসেছ তো এসেছ, এত দেরি করে আসলে কেন? আবির চুল চুলকে বলল, একটু কাজ এসে গিয়েছিল। আবির কিছুক্ষণ চুপ থাকল, ঠোঁট কামড়ে এগিয়ে গেল সমুদ্রের দিকে। কেমন লাগলো আমার শহর? নুসরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনও তো কোনো জায়গায় যায়নি, গতকালই তো এসেছি। তুমি এরকম গাধার মতো প্রশ্ন করছো কেন? ওহ সরি, আসো একটু পানি বিলাস করো, পরে বলবে চট্টগ্রাম আসলাম আর সমুদ্রে পা ভিজালাম না। নুসরাত এগিয়ে গেল আবিরের পিছন পিছন। তোমার জামাই কোথায়? আছে কোথাও? আবির কণ্ঠে অবাক্তা রেশ। তোমার জামাইয়ের খবর তুমি জানো না? নুসরাত নির্লিপ্ততা গলায় বলল, জামাইয়ের খবর দিয়ে আমি কি করব? আবির কথা না বাড়িয়ে সমুদ্রের শীতল পানিতে পা ভিজিয়ে মাটিতে বসল। ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে দূরে তাকিয়ে রইল। সমুদ্রের শেষ দেখতে চাইল, কিন্তু সমুদ্রের শেষ কি এখানে? সেটা তো মাইল মাইল দূরত্বে। এই দূরত্ব সাধারণ মানুষের চোখে ধরা দেওয়া বহুমূল্য বিষয়। দুপুর ৩টা, হেলাল সাহেব কল দিলেন সবাইকে। আদেশ দিয়ে বললেন, তাড়াতাড়ি খেতে আসো, আমরা ছোট ছোট ট্যান্টের কাছে আছি। কথাটা বলে ফোন কেটে দিলেন। একে একে সবাই আসতে লাগল। এসে জমায়েত হল খাবার খাওয়ার স্থানে। মেহেরুন নেছা লুৎফার কাঁধে ভর দিয়ে হেলেদুলে এগিয়ে আসছেন। হেলাল সাহেব বিরক্তিতে নাকমুখের অবস্থা বিকৃতি করে বললেন, দেখো দুজনের অবস্থা যত্ত সব। মেহেরুন নেছা চোখ থেকে চশমা খুলে কুর্তির মধ্যে ঝুলিয়ে রাখলেন। লুৎফা বেগম কানের পিছনে চুল গুজে চোখ পিট পিট করে মিষ্টি হেসে এগিয়ে আসলেন। হেলাল সাহেব চোখ বুলিয়ে দেখলেন সবাই এসেছে কিনা। যখন দেখলেন নুসরাতের মিসিং পকেট থেকে ফোন বের করে কল দিতেই দূর থেকে মোবাইলের রিং বেজে উঠল। নুসরাত হাত তুলে ইশারা করল সে আসছে। নুসরাতের সাথে পুরুষ দেহের অবয়ব দেখে আরশের চোখ আপনা আপনি ছোট ছোট হয়ে গেল। যখন পুরুষ দেহের লোকটিকে অবগত হল তখন চোয়াল শক্ত করে নিল। নুসরাতের হাতে পেন্সিল হাই হিল, হাত উপরের দিকে তুলে নাচতে নাচতে এগিয়ে আসল। পায়ে কাদা মাটি, পরনের প্যান্ট পায়ের গোড়ালি থেকে ভাঁজ করে হাঁটুর কিছুটা নিচে রাখা। ঠোঁটে মৃদু হাসি, তার সাথে গলা ফাটিয়ে চিৎকার করে গান গাচ্ছে, স্বপ্ন যাবে বাড়ি ফিরে, সঙ্গে যাবে জামাই আমার। নুসরাত নাচতে নাচতে এসে শুকনো বালুতে রাখা মেট্রেসের উপর বসে পড়ল। একে একে সবাই বসলেন। নাসির সাহেব ভ্রু কুঁচকে কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলেন, তোমার পায়ে এত কাদা লাগলো কিভাবে? আর তোমার এসিট্যান্ট এখানে কেন? নুসরাত আর চোখে তাকালো বাবার দিকে। বাড়িতে একমাত্র সে এই ব্যক্তিকে ভয় পায়, একমাত্র উনার কথা শোনে। নাসির সাহেবের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, জি, পানিতে পড়ে গিয়েছিলাম। আর ওর বাসা চট্টগ্রামে, বেড়াতে আসছে। নাসির সাহেব মাথা নাড়ালেন, সন্দেহী গলায় জেরা করে বললেন, পানিতে উল্টে পড়ে এই অবস্থা। নুসরাত মাথা নাড়াল। হেলাল সাহেব তারা দিলেন হাত ধুয়ে খাবার খাওয়ার জন্য। কথা পরে ও বলা যাবে। খাবার শেষে নুসরাত দৌড়াল অন্যদিকে। সবাই খাওয়া শেষে হাত ধুয়ে অগ্রসর হল ঘুরে দেখার জন্য। সন্ধ্যাবেলা সবাই সানসেট দেখার জন্য সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সূর্য পশ্চিম আকাশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। গোলাটে লাল রং পশ্চিম আকাশে রক্তবর্ণ ধারণ করেছে। সূর্য নিজ আবাসস্থলে ফিরে গেল। শনশন করে বাতাস বইতে লাগল সমুদ্রে। বালু উড়ে যাচ্ছে নিজ স্থান থেকে, বাতাসের ঝাপটা ইসরাতের মাঝারি আকারের চুলগুলো চারিদিকে উড়ছে। জাইন আলগোছে চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের হাতের সাথে পেঁচিয়ে দাঁড়িয়ে রইল। একসাথে দেখতে লাগল সূর্য গভীর সমুদ্রে ডুবে যাওয়া।